আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা সংখ্যা নিয়ে যে আলোচনা করছিলাম, গত ক্লাসে আমরা একদম সংখ্যার ধারণা মেনলি বেসিকলি আমরা দেখেছিলাম যে সংখ্যার প্রকারভেদের মধ্যে প্রথমত আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে যে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা এবং বাস্তব এবং অবাস্তব সংখ্যা মিলিয়ে যে জটিল সংখ্যা হয় তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেছি। তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে যে আমরা সংজ্ঞায়িত করতে পারি বাস্তব সংখ্যা কাকে বলে, অবাস্তব সংখ্যা কাকে বলে, এবং হচ্ছে জটিল সংখ্যা আসলে কি, এবং জটিল সংখ্যা থেকে বিসিএসে যে কয়েকটা বিসিএসে যে প্রশ্ন করেছিল সেই টাইপগুলো আমরা আসলে একদম বেসিক সহকারে শিখেছি। আশা করি জটিল সংখ্যা থেকে যদি কোনো প্রশ্ন সামনে হয় ইন ফিউচারে তাহলে আপনারা সেগুলার উত্তর করতে পারবেন। তো আমাদের কাছে এখন আইডিয়া ক্লিয়ার আছে কোনগুলো বাস্তব সংখ্যা। যেই সকল সংখ্যাগুলো আসলে এক্স অক্ষের উপরে অবস্থান করে সেগুলো বাস্তব সংখ্যা। তারপরে হচ্ছে অবাস্তব সংখ্যার হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার আইডিয়া রয়েছে, জটিল সংখ্যার ক্লিয়ার আইডিয়া রয়েছে। এখন আমাদের যে বাস্তব সংখ্যার মধ্যে যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, তার মানে মূলদ, অমূলদ এবং মূলদের মধ্যে আবার ভাগগুলো রয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত আমাদের ডে বাই ডে আমরা ক্লাসগুলোতে আমরা জানবো। তবে আজকে একদমই সংখ্যার বেসিক ধারণা যে আমরা সংখ্যা আসলে তৈরি করি কি দিয়ে, এবং সংখ্যাগুলার যে আমাদের সংখ্যা কিন্তু স্থানীয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটাকে আসলে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা যদি একদম নাম্বার সিস্টেম নিয়ে পড়াশোনা করি, সংখ্যা পদ্ধতি নিয়ে পড়াশোনা করি, তাহলে বিস্তারিত যাবে। আমাদের যেহেতু গণিতের মধ্যে রয়েছে, আমরা আইসিটির মধ্যে হচ্ছে আসলে সে জাতীয় পড়াশোনাগুলো রয়েছে, কিন্তু আমরা আজকের ক্লাসের মধ্যে মানে সংখ্যা অধ্যায়ে এই জাতীয় কিছু আমরা শিখবো না। তবে সংখ্যা আসলে কি দিয়ে তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা একদম বেসিক ধারণা নিব। তো এই জন্যই আমাদের দেখেন শিরোনাম হচ্ছে অঙ্ক আর সংখ্যা। এখন পর্যন্ত আমরা অনেকে পড়াশোনা শেষ করে ফেলছি, তারপরেও এই অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য করতে পারি না। এই যে পার্থক্য করতে পারি না, এটার জন্য প্রধান কারণ দায়ী হচ্ছে আমাদের অসচেতনতা। তার মানে আমরা যখন শিখেছি তখন একটু খেয়াল করি নাই। দেখুন যে আমরা যে সংখ্যা পদ্ধতি, তার মানে আমরা যে সংখ্যা তৈরি করি, এর জন্য নির্দিষ্ট কিন্তু কিছু প্রতীক আমরা ব্যবহার করি। প্রতীক মানে চিহ্ন, আমরা কিছু নির্দিষ্ট প্রতীক ইউজ করি। তো প্রতীকগুলা কি কি? যেমন আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতি, সেই পদ্ধতির নাম কিন্তু ডেসিমেল। সেই পদ্ধতির নাম আসলে কি? ডেসিমাল, বা বাংলায় যদি বলি এইটা হচ্ছে আমার দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যে সংখ্যাগুলা নিয়ে আমরা ক্যালকুলেশন করি, সেখানে কিছু নির্দিষ্ট সংখ্যক প্রতীক রয়েছে। প্রতীকগুলা কি? প্রতীকগুলা রয়েছে যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। বাংলাতে কিন্তু দেখতে এরকম, মানে চিহ্নগুলার আকার আকৃতি দেখতে কিন্তু এরকম। এর নির্দিষ্ট আসলে আকার নাই, কারণ আপনি বড় করে লিখতে পারেন, ছোট করে লিখতে পারেন, কিন্তু এর যে ডিজাইন শেপ কিন্তু আসলে কি ফিক্সড। আপনি কিন্তু 9 ইচ্ছা করলে এইরকম করে 9 লিখতে পারেন না। 9 আপনাকে বাংলায় লিখতে গেলে এইরকম টাইপেরই লিখতে হবে। লেখার কারোর কম বেশ হইতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে 9 চিহ্নটা এইরকমই থাকতে হবে। তো এই যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য আমরা যে প্রতীকগুলা ব্যবহার করি, সংখ্যাকে দেখেন, আপনারা একটু খেয়াল করেন, সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা যে প্রতীকগুলা ব্যবহার করি, তাহলে সেই ব্যবহৃত প্রতীকগুলাই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমাদের অঙ্কের সংজ্ঞা আমরা কি দিব বলেন? সংখ্যাকে প্রকাশ করার জন্য অঙ্ককে আমরা কি সংজ্ঞা দিব? অঙ্কের সংজ্ঞা হবে সংখ্যাকে প্রকাশ করার জন্য, সংখ্যাকে প্রকাশ করার জন্য যে সকল এখানে আপনারা বলতে পারেন মৌলিক চিহ্ন, কারণ মৌলিক এগুলো আলাদা, একটার সাথে আরেকটার কোনো মিল নাই, একটার সাথে আরেকটার কোনো মিল থাকবে না, স্বতন্ত্র। যে সকল মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহৃত হয় তাদেরকে অঙ্ক বলে। তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে অঙ্ক বলা হচ্ছে, অঙ্ক বলে। তাহলে আমাদের এই যে অঙ্ক হচ্ছে আমাদের কয়টা, আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে পড়াশোনা করতেছি বা আমরা আসলে পড়াশোনা করি বা যত ম্যাথমেটিক্যাল অপারেশন করি, সেগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এই ডেসিমেল সংখ্যা পদ্ধতির নাম করার পেছনে কিন্তু হিস্ট্রি রয়েছে। হিস্ট্রিটা আসলে কি, যে দেখেন আমাদের প্রতীক আছে কয়টা, আমাদের প্রতীক কয়টা আছে একটু খেয়াল করেন। প্রতীক 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা।
প্রতীক হচ্ছে মোট হচ্ছে আমার 10টা। তো এই যে ডেসি মানলেই কিন্তু ডেসির অর্থ কিন্তু 10। তো এটা আসলে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং মোট যে কয়টা প্রতীক থাকে তাদেরকে বলা হয় বেজ বা ভিত্তি। এই 10কে বলা হবে হচ্ছে আমার সংখ্যা পদ্ধতির বেজ বা হচ্ছে আমার ভিত্তি। তো এইগুলা হচ্ছে আমাদের একটু জাস্ট জেনে রাখেন। কোন সংখ্যা পদ্ধতিতে যদি আমার 8টা হচ্ছে মৌলিক চিহ্ন ব্যবহৃত হইতো, তাহলে 8টা মানে 0 থেকে 7 পর্যন্ত, তাহলে সেইটার নাম হয়তো সেই সংখ্যা পদ্ধতির বেজ হইতো বা ভিত্তি হইতো হচ্ছে 8। ঠিক আছে, তার একটা নামকরণ থাকতো, যেটা নামকরণ আসলে অক্টাল। তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমার অঙ্ক হচ্ছে এই মৌলিক প্রতীকগুলাকে বা চিহ্নগুলাকে হচ্ছে আমার অঙ্ক বলা হয়, এবং সংখ্যাকে প্রকাশ করার জন্য যে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। এখন এই অঙ্কগুলা কি আলাদাভাবে নিজেরা কি সংখ্যা হিসেবেও পরিচিতি লাভ করতে পারে? প্রশ্ন করা হচ্ছে দেখেন আপনাকে, যে অঙ্করা কি নিজে একটা সংখ্যা হইতে পারে স্বতন্ত্র? উত্তর হচ্ছে হ্যাঁ, হইতে পারে। আসলে এই প্রত্যেকটা অঙ্ক যে প্রতীকগুলা দেখতেছেন, প্রত্যেকটার একটা নিজস্ব মান রয়েছে, প্রত্যেকটা অঙ্কের একটা নিজস্ব মান রয়েছে। শুধুমাত্র 0 এক্সেপ্ট 0, 0-র আসলে কোনো মান নাই, যার আসলে কোনো মান নাই। এই জন্য 0-র একটা আলাদা নাম আছে। 0-কে আপনি কি বলবেন? 0-কে আপনি বলতে পারেন সাহায্যকারী, বা 0-কে বলতে পারেন হচ্ছে সাহায্যকারী অঙ্ক। এটা 0 অঙ্কর কিন্তু ইংরেজিতে হচ্ছে আমাদের কি ডিজিট। ঠিক আছে, এটা একটা সাহায্যকারী অঙ্ক। বা এইটার আরেকটা আপনি নাম বলতে পারেন, সেটা হচ্ছে অভাব জ্ঞাপক, হচ্ছে অভাব জ্ঞাপক অঙ্ক। এটা দ্বারা আসলে অভাব মানে আসলে আমার কাছে কোনো কিছুই নাই, শূন্য। ঠিক আছে, আর বাকি আরো যে 9টা রয়েছে প্রত্যেকটার কিন্তু স্বতন্ত্র নিজস্ব একটা স্বকীয় নিজস্ব ভ্যালু রয়েছে। যেমন এই যে 1, এই চিহ্নটার নাম হচ্ছে 1 এবং এর ভ্যালু হচ্ছে আমাদের 1টা। তো এই যে আমাদের তার ভ্যালু হচ্ছে 1, এই চিহ্নটা এইটার হচ্ছে একটা ভ্যালু বোঝায়, মানে তার একটা নিজস্ব ভ্যালু রয়েছে। তার মানে প্রত্যেকটা এই শূন্য বাদে বাকি প্রত্যেকটা 9টা যে প্রতীক রয়েছে, এই 9টা প্রতীকের কি রয়েছে? নিজস্ব ভ্যালু রয়েছে। এই যে নিজস্ব যে ভ্যালু থাকে, এই ভ্যালুকে কি বলা হয়? এই ভ্যালুকে বলা হয় হচ্ছে আমার স্বকীয় মান। তাহলে বাকি যে আমার 1 থেকে যে 9টা, এদের কি আছে? এদের স্বকীয় মান রয়েছে, নিজস্ব মান রয়েছে। এই স্বকীয় মানকে আরেকটা নামে বলা হয় অভিহিত মান। ঠিক আছে, অভিহিত হচ্ছে আমার মান বলা হয়। তাহলে একটু চিন্তা করেন, প্রশ্ন যদি থাকে যে একটা সংখ্যা দেওয়া আছে, ধরেন যে আমার 4, 5, 7, তাহলে এই 5-এর আসলে বলতেছে এখানে চিত্রের যে 5, এই 5-এর স্বকীয় মান কত? তাহলে স্বকীয় তার নিজস্ব মান হচ্ছে 5, কারণ সামনে আমরা স্থানীয় মান নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, বা হচ্ছে আমাদের কি ঠিক এখানে হচ্ছে অভিহিত হয়ে গেছে, অভিহিত। আবার দেখেন, আর হচ্ছে আমাদের এর কিন্তু আবার কি স্বকীয় মান বা অভিহিত মান, আবার কিন্তু আরেকটা মান আছে স্থানীয় মান, ওইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো এখন আমরা বুঝতে পারলাম যে হচ্ছে আমার যে অঙ্কগুলা রয়েছে, যে মৌলিক চিহ্নগুলা রয়েছে, তাদের 0 বাদে 0-র কোনো মান নাই, তাহলে 0 বাদে বাকি প্রত্যেকটার হচ্ছে আমার স্বকীয় মান রয়েছে বা অভিহিত মান রয়েছে। এই যাদের স্বকীয় মান রয়েছে বা অভিহিত মান রয়েছে, এদেরকে বলা হয় হচ্ছে আমার সার্থক অঙ্ক। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির সার্থক অঙ্ক কয়টি? এটা যদি প্রশ্ন আসে তাহলে আপনার আনসার হবে সার্থক অঙ্ক হচ্ছে আমার কয়টা? সার্থক অঙ্ক হচ্ছে আমার 9টি, 1 থেকে 9 পর্যন্ত। সর্বনিম্ন সবচেয়ে ছোট সার্থক অঙ্ক হচ্ছে 1, সবচেয়ে বড় সার্থক অঙ্ক হচ্ছে আমার 9, সবচেয়ে বড় সার্থক অঙ্ক হচ্ছে আমার 9। আর এই যে 0টা সাহায্যকারী অঙ্ক বা হচ্ছে এটা সার্থক অঙ্ক নয়। কেন সার্থক অঙ্ক নয়? কারণ 0 কোনো একটা সংখ্যার পূর্বে বসালে, সবার বামে যদি আপনি 0 বসান, তাহলে নতুন কোনো সংখ্যা তৈরি করতে পারে না। এক্সাম্পল, আপনি ধরেন 111 রয়েছে, তো 111-র আগে যদি 0 বাদে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা অঙ্ক বসান, সার্থক অঙ্ক বসান, সাপোজ আপনি এই 3টা 1 মানে 111, এর আগে যদি একটা 1 বসান, তাহলে কি হয়ে যাচ্ছে?
1111 হয়ে যাচ্ছে। আপনি যদি এর আগে যদি 2 বসান তাহলে কত হয়ে যাবে? 2111 হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে আপনি কি বসান, আপনি ধরেন বসাচ্ছেন হচ্ছে আমাদের এখানে 9 বসাচ্ছেন, তাহলে 9111 হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি এখানে 0 বসান সামনে, তাহলে 0 যদি আপনি বসান তাহলে 111ই থাকতেছে, মান কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে আমাদের সার্থক অঙ্ক তারাই যারা যে কোনো সংখ্যার পূর্বে বসে নতুন একটা সংখ্যা তৈরি করতে পারে। তাহলে সার্থক অঙ্ক কারা? যে সকল অঙ্ক যে কোনো সংখ্যার পূর্বে বসলে নতুন আরেকটি সংখ্যা তৈরি করতে পারে, তারা হচ্ছে আমার কি সার্থক অঙ্ক। আর সার্থক অঙ্ক না কে? এই 0 হচ্ছে সার্থক অঙ্ক না। কারণ হচ্ছে যে কোনো একটা সংখ্যার পূর্বে এই অঙ্কটা বসলেও কোনো নতুন সংখ্যা তৈরি হয় না। এজন্য হচ্ছে 0 হচ্ছে আপনার সাহায্যকারী অঙ্ক, কারণ এরা পরে বসলে কিন্তু আবার ঠিকই চেঞ্জ হয়। যেমন হচ্ছে ধরেন আমাদের এখানে 11 রয়েছে, 111ই চিন্তা করেন, শেষে যদি আপনি 0 বসায় দেন তাহলে এটা হয়ে যাচ্ছে 1110। আপনি যদি ভিতরে যদি আপনি 0 বসায় দিতেন তাহলে হয়তো হচ্ছে 1011। আপনি যদি এটা এই এক ঘর পরে, আপনি যদি 2 ঘর পরে যদি একটা 0 বসান তাহলে 1101। তাহলে আমার পূর্বে না বসে পরে যদি এক ঘর পর থেকে বা যে কোনো একটা সংখ্যার পরে অথবা মাঝে বসে কিন্তু সে নতুন সংখ্যা তৈরি করতে পারতেছে। সো সে হচ্ছে পরে, তার মানে একটা অঙ্কের সাহায্য নিয়ে কি করতেছে? সংখ্যার মান চেঞ্জ করতে পারতেছে, বা একটা সংখ্যার সে সাহায্য নিয়ে কি করতেছে? মাঝে বসতেছে। তার মানে সামনে 11টা, এই 11 সাহায্য নিয়েছে, এজন্য এটা হচ্ছে সাহায্যকারী, হচ্ছে আমার কি সাহায্যকারী অঙ্ক। তো এখান থেকে আমরা অঙ্ক বুঝতে পারলাম, এবং অঙ্কের মধ্যে যে আমার একটা সার্থক ছাড়া অঙ্ক রয়েছে যাকে আমরা সাহায্যকারী অঙ্ক বা অভাব জ্ঞাপক অঙ্ক বলি, আর বাকি হচ্ছে 9টি হচ্ছে আমার সার্থক অঙ্ক। তাহলে আমার সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে কয়টি? মোট হচ্ছে আমার 10টি অঙ্ক রয়েছে। মোট হচ্ছে আমার কি 10টি অঙ্ক রয়েছে। এবারে আমার কি করতে পারি? এই যে যাদের যে সকল সার্থক অঙ্ক তারা আবার নিজেরা সংখ্যাও হইতে পারে। যেমন 9, এইটা একটা কি অঙ্ক? সবচেয়ে বড় অঙ্ক, যে আমাদের 10টা যে অঙ্ক রয়েছে সবচেয়ে বড় অঙ্ক, বৃহত্তম অঙ্ক হচ্ছে 9। 9 আবার একটা সংখ্যাও, একাভাবে থাকলে 9টা জিনিসের পরিমাণ বুঝে এর ভ্যালু হচ্ছে 9। এর ভ্যালু হচ্ছে কি আমার 9। অনুরূপভাবে 1 থেকে 9 এই অঙ্কগুলো আবার সংখ্যা হইতে পারে, কারণ সংখ্যা হিসেবে 2 একটা নিজস্ব সংখ্যা এবং অঙ্ক, ঠিক আছে? সে নিজেভাবে একটা ভ্যালু ক্রিয়েট করতে পারে, আবার একটা সংখ্যার মধ্যে যেও ভ্যালু ক্রিয়েট করতে পারে। তাহলে সে একই সাথে অঙ্ক এবং একই সাথে সে সংখ্যা। তাহলে এখন থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, কি লিখতে পারি? সকল অঙ্কই সংখ্যা। কিন্তু যদি এটা একটা সস্তা হচ্ছে কথা, কারণ এটা আপনারা সবাই জানেন, কিন্তু হচ্ছে সকল সংখ্যা অঙ্ক নয়, ঠিক আছে? তো এটা আমরা সবাই তো বলতে পারি, কারণ হচ্ছে সংখ্যা তৈরি করা হয় অঙ্ক দিয়ে, এবং অঙ্ক নিজেও আবার একটা সংখ্যা হইতে পারে। তাহলে এখান থেকে যদি একটা এই সিম্পল জিনিসও কিন্তু আমাদের কিন্তু 11 থেকে 20তম গ্রেডের আপনার সব জায়গাতে আসলে যত টাইপের যত সহজ ম্যাথ হোক না কেন এগুলা হচ্ছে শেখানো হবে, এবং কঠিন তো শেখানো হবেই। তো দেখেন এই ম্যাথটাও কিন্তু আসছে একদমই সহজ ম্যাথ। সেটা বলছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় যে, তাহলে সেইটা হচ্ছে আমার কোনটা? তাহলে অবশ্যই সেটাকে হবে এক অঙ্কের 9 হচ্ছে আমার সবচেয়ে বড়। 9 হচ্ছে কি আমার সবচেয়ে হচ্ছে বড় সংখ্যা হচ্ছে আমার 9 এক অঙ্কের। এবারে আসেন আমরা যেটা দেখব স্থানীয় মান। আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে স্থানীয় মান। এই টপিকটায় ঢোকার আগে আমরা স্থানীয় মানের ব্যাপারটা আমরা একটু চিন্তা ভাবনা করি। তো এইটা যদি চিন্তা ভাবনা করেন, ধরেন যে আমরা একটা সংখ্যা নিলাম 123, সংখ্যা একটা নিয়েছি কি 123, একটু ভালো করে খেয়াল করেন। এখন আমি চিন্তা করতেছি, আমি সংখ্যা 123-এর পরে নিচে লিখলাম 123-এর আমি নিচে লিখতেছি সংখ্যাটা দেখেন 1 2 4। দেখেন এই প্রথম দুইটা আমি সেম রেখেছি। এই যে প্রথম যেটা রয়েছে মানে ডান দিক থেকে যে প্রথম যে অঙ্কটা আছে তার সাথে আমি 1 বৃদ্ধি করলাম। তাহলে আমার মূল হচ্ছে আমার মূল সংখ্যাটা কত ছিল? 123 ছিল। তো
তো আমি যদি প্রথম ঘরে 1 বৃদ্ধি করছি, ভ্যালু কত, এটা 123, পরের সংখ্যাটা কত, পরের সংখ্যাটা হচ্ছে 124। আমি যদি দ্বিতীয় ঘরে দেখেন, দ্বিতীয় ঘরে আমি 1 বৃদ্ধি করতেছি, 123 থেকে আমি লিখলাম দ্বিতীয় ঘরে 1 বৃদ্ধি করবো, এর জন্য 1 আর 3, আমার প্রথম ঘর ডান দিক থেকে সবসময় গণিতের জন্য আমার ঘর গুনবো হচ্ছে সবার ডান থেকে। তাহলে প্রথম ঘর 3 রাখলাম, তৃতীয় ঘর 1 রাখছি, কিন্তু দ্বিতীয় ঘরে 2 ছিল, 2 এর থেকে আমি 1 বৃদ্ধি করে, 2 এর সাথে আমি 1 বৃদ্ধি করে 3 দিয়ে দিলাম। তাহলে একটু চিন্তা করেন, আমি যদি দ্বিতীয় ঘরে 1 বৃদ্ধি করি, তাহলে মূল সংখ্যাটা ছিল 123 আর এখন সংখ্যাটা হয়ে গেছে 133। এই 123 এর চেয়ে 133 কত বেশি? 10 বেশি। কত বেশি? 10 বেশি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, খুবই মজার ব্যাপার, সে হচ্ছে প্রথম ঘরে আপনি 1 চেঞ্জ করলে ভ্যালু 1ই বৃদ্ধি পায়, কিন্তু আপনি যখন দ্বিতীয় ঘরে যখন 1 চেঞ্জ করলেন বৃদ্ধি পেল 10। তাহলে আপনি এখানে একটা ব্যাপার বুঝতে পারছেন যে আসলে এই যে আমরা যে সংখ্যাগুলা লিখি, তো সংখ্যাগুলা লিখি, আমার যে ঘরগুলা থাকে প্রত্যেকটা ঘরের ওয়েট কিন্তু আলাদা, প্রত্যেকটা ঘরের ওয়েট আলাদা। প্রথম ঘরে যদি আমি 1 পরিবর্তন করি তাহলে 1ই পরিবর্তন ঘটে, কিন্তু দ্বিতীয় ঘরে যদি আমি 1 পরিবর্তন করি পরিবর্তন ঘটে হচ্ছে আমার 10। এবার আমরা একটু চিন্তা করে দেখি তৃতীয় ঘরে আমরা পরিবর্তন করব। তো আমার দেখেন এই লাস্টের প্রথম ঘরে 3, দ্বিতীয় ঘরে 2 আমি ঠিক রেখেছি। এবার তৃতীয় ঘরে ছিল 1, এই 1 এর সাথে 1 যোগ করে 2 বানায় দিলাম। তাহলে এবার পুরা সংখ্যাটা কত হয়ে যাচ্ছে একটু দেখেন। পুরা সংখ্যাটা, আমার মূল সংখ্যা ছিল 123 আর আমার এখনকার যে তৃতীয় ঘরে 1 বৃদ্ধি করলাম 2, সংখ্যাটা হয়ে গেছে 223। তার মানে 123 এর চাইতে 223 কত বেশি? 100 বেশি। তাহলে প্রথম ঘরে আমি 1 পরিবর্তন করলে আমার চেঞ্জ ঘটে 1 এর, দ্বিতীয় ঘরে যদি আমি 1 পরিবর্তন করি চেঞ্জ ঘটে হচ্ছে আমার কি সংখ্যার চেঞ্জ হয় হচ্ছে 10। তৃতীয় ঘরে যদি আমি 1 পরিবর্তন করি আমার সংখ্যার পরিবর্তন হচ্ছে 100। এখান থেকে আপনারা একটা জিনিস অন্তত বুঝতে পারতেছেন যে আমার যে সংখ্যাগুলো আমরা লিখি প্রত্যেকটা ঘরের ওয়েট মানে ভারত্ব তাৎপর্য কিন্তু আলাদা। প্রথম ঘরের ওয়েট তাহলে কত? 1, দ্বিতীয় ঘরের ওয়েট কত? 10, কারণ 1 পরিবর্তন করলে 10 না, মানে 10 হচ্ছে আমার কি সংখ্যা কম বেশি হয়ে যাচ্ছে। আর তৃতীয় ঘরের ওয়েট কত? 100। ঠিক আছে, দেখেন প্রথম ঘরের ওয়েট হচ্ছে 1, এই জন্য একে বলা হয়, আমরা বলতাম একক স্থানীয় মান। প্রথম ঘরের মান হচ্ছে আমার 1। দ্বিতীয় ঘরের ওয়েট কত? 10, এজন্য একে আমরা ছোটবেলায় শিখেছি দশক স্থানীয় মান। এটা হচ্ছে আমার দশক স্থানীয় মান। এবং তৃতীয় ঘরের হচ্ছে আমার কত? তৃতীয় ঘরকে আমরা ছোটবেলায় শিখেছি শতক স্থানীয় মান। ঠিক আছে, দেখেন একটু চিন্তা করে দেখেন, 1 এর সাথে যদি আপনি 10 গুণন করেন তাহলে দশক স্থানীয় বা 10 হয়, এবং 10 এর সাথে যদি আবার আপনি 10 গুণ করেন তাহলে শতক হয়। তাহলে প্রথমটা হচ্ছে আমার একক স্থানীয় মান, তারপরে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমার কি 10 দিয়ে গুণ করা। তাহলে এখন যদি আপনাকে বলা হয় চতুর্থ ঘরে কত স্থান, চতুর্থ ঘরের মানটা আসলে কত, তাহলে আবার 10 দিয়ে গুণ করে দেন। তার মানে একক দশক 100কে যদি 10 দিয়ে গুণ করেন তাহলে 1000, তার মানে এটা হবে 1000 স্থানীয় মান। 1000 স্থানীয় মান। চিন্তা করেন, এবার যদি বলেন কেন আমরা 10 দিয়ে গুণ দিচ্ছি, কারণ এই যে এর কারণ হচ্ছে যে এই যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির হচ্ছে আমার বেজ হচ্ছে 10। যদি এইটা এমন কোন সংখ্যা পদ্ধতি হইতো যার বেজ হইতো হচ্ছে আমার 8 বা যার বেজ হইতো আমার কত ধরেন 12, তখন আমি স্থানীয় মান পরিবর্তন হইতো কত দিয়ে গুণ করে, তার বেজ যত তত দিয়ে গুণ করতাম। আমার এটা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, যার অঙ্ক হচ্ছে আমার 10টা, এজন্য হচ্ছে আমার 10 দিয়ে গুণ করতে হয়। তো যেহেতু আমাদের ওই রকম কোনো প্রশ্ন আসে না, ওইদিকে আমরা যাব না। তো আপনারা এটা মাথায় রাখবেন, যদি কোনো সময় আপনাকে প্রশ্ন করা হয় যে এই যে আমাদের সংখ্যার যে স্থানীয় মান, তো এই স্থানীয় মান একক হয় তারপরে দশক, এই একক হওয়ার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে আমার যে বেজের উপর পাওয়ার হচ্ছে আসলে 0। তাহলে বেজের উপর পাওয়ার 0 দিলে আসলে কি হয়, আসলে যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। এজন্য প্রথম ঘরটা হচ্ছে একক স্থানীয় মান, এবং পরবর্তীগুলা এই পাওয়ারে আমার যে সাথে এই যে প্রথম ঘরের সাথে 10 গুণ করব এর বেজ, কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক আছে। তাহলে 10 দিয়ে গুণ করলে আমার হচ্ছে 1 সাথে 10 দিলে দশম স্থানীয় মান, তারপরের ঘরের হচ্ছে 10 এর সাথে 10 গুণ করলে 100তম স্থানীয় মান, তার মানে শতক। 100 সাথে 10 দিয়ে গুণ করলে 1000 স্থানীয় মান, তারপরেরটা হবে 1000 এর সাথে 10 দিয়ে গুণ করলে সেটা হচ্ছে আমার 10,000 স্থানীয় মান। এবং এই 10,000কে কি বলা হয় বলেন তো?
এই 10,000 কি আপনারা ছোটবেলায় পড়েছেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আসলে এক অযুত মানে হচ্ছে 10,000, তাহলে এইটা হচ্ছে আমার অযুত স্থানীয় মান। ব্যাপারটা বুঝেন। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই জানতে হবে কি একক, দশক, শতক, হাজার, ওই ছোটবেলার ওইটা আবার একটু আমাদের পড়তে হবে। আমরা যে কি করেছি ছোটবেলায় যে পড়েছি একক, দশক, শতক, হাজার, তাহলে চলুন এখন একটু লিখে ফেলি। তাহলে প্রথম ঘর হচ্ছে আমার একক, প্রথম যে ঘরটা সেটা হচ্ছে একক, তারপরে হচ্ছে আমার দশক, তারপরে হচ্ছে আমার শতক, তারপরে হচ্ছে একক, দশক, শতক, তারপরে এটা হচ্ছে আমার হাজার, ঠিক আছে, তারপরে এটা অযুত, তারপরে এটা অযুত, তারপরে হচ্ছে আমার লক্ষ, তারপরে কি ছিল বলেন, নিযুত, তারপরে হচ্ছে কোটি। খুব ছোটবেলায় এইটা আমাদেরকে মুখস্থ করাতো, তখন আসলে মুখস্থ করাইতে হচ্ছে না বুঝিয়ে। এবার আপনারা একটু চিন্তা করে দেখেন, একক, এই যে হচ্ছে আমার একক, এককের হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে এক, এর স্থানীয় মান প্রথম যে ঘরটা থাকবে তার স্থানীয় মান হচ্ছে এক। এবার দ্বিতীয় যে ঘরটা আছে তার মানে হচ্ছে আমার দশক, এই দশকের স্থানীয় মান কত, একের সাথে আপনি 10 গুণ করেন তাহলে হচ্ছে আমার 10, 10 হচ্ছে আমার স্থানীয় মান। তাহলে এরপরে যদি বলে শতক, এর হচ্ছে আসলে কি শতক পর্যন্ত তো কোনো সমস্যা নাই, শতক হাজার, তাহলে এর সাথে শতকটা আসলে কত, 10-এর সাথে আবার 10 গুণ করলে সেটা হচ্ছে আমার 100। এবার শতকের পরে হচ্ছে আমার হাজার, হাজারে আসলে কি ঘটনা ঘটতেছে আমরা জানতেছি, শতকের সাথে আবার যদি 10 গুণ করি তাহলে হচ্ছে আমার 1000, 3টা শূন্য। এবার অযুত, অযুত, তাহলে অযুতে কি ঘটনা ঘটবে, অযুতে হচ্ছে আবার হাজারের সাথে 10 গুণ হবে, তাহলে হাজারের সাথে 10 গুণ হবে তাহলে হচ্ছে 10,000, তাহলে 10,000 হচ্ছে আমার অযুত। এবারে যদি আমি তারপরে লক্ষ, লক্ষর যদি ব্যাপারটা দেখি যে লক্ষর হচ্ছে স্থানীয় মান, তার মানে দেখেন লক্ষ কততম, 1 2 3 4 5 6, ঠিক আছে, তাহলে লক্ষ হচ্ছে 6তম, 6 ঘরের স্থানীয় মান তাহলে কত হবে, এই 10,000-এর সাথে আবার আপনি 10 গুণন করবেন, তখন হচ্ছে 1 2 3 4 5, তাহলে 4টা শূন্য থেকে আরেকটা শূন্য বেড়ে গেল, 10 দিয়ে আপনি গুণ করছেন। তাহলে নিযুতের কি ঘটনা ঘটবে, নিযুত হচ্ছে তাহলে 10 লক্ষ, নিযুত হচ্ছে আমার কত, 10 লক্ষ, যেটা 1 মিলিয়ন, যেটা ইংরেজিতে আমাদের কি মিলিয়নের হিসাব। তাহলে আবার যখন আপনি 10 দিয়ে গুণ করবেন তখন কয়টা শূন্য, একের ডানে হচ্ছে আমার 6টা শূন্য। এবার কোটি, তাহলে কি হবে, কোটি হচ্ছে আবার সপ্তম স্থানীয় মান, মানে সপ্তমটা কি হবে, সরি সপ্তম না অষ্টম, দেখেন 1 2 3 4 5 6 7 8, অষ্টমটা আবার 10 দিয়ে গুণ, তখন হচ্ছে আপনার একের ডানে হচ্ছে আমার কয়টা শূন্য, 3 4 5 6 7, 7টা হচ্ছে আমার শূন্য। তাহলে একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, শতক স্থানীয় মান, প্রত্যেকটা ঘরের একটা মান হচ্ছে আমার কি, যদি বলা হয় 1 2 3 4 5, 5তম স্থানের মান, তাহলে কি হবে, 5তম স্থানের মান হবে আমার কি কত বলেন, 5তম স্থানের মান হচ্ছে আমার কত, 5তম ঘরের ডান দিক থেকে 5তম ঘরের একের ডানে 4টা শূন্য। এখন যদি আমি একটা সংখ্যা বলি, ধরেন বলছি 555, এইটা হচ্ছে আমার কি একক স্থানীয় মান, এইটা হচ্ছে আমার দশক, এইটা হচ্ছে আমার শতক। তাহলে এই যে আমাদের এখানে যে ভ্যালুটা রয়েছে, এই যে ভ্যালুটা যে রয়েছে, এই ভ্যালুটার এই যে 5 আছে, এই 5-এর কিন্তু নিজস্ব স্বকীয় নিজস্ব মান কত বলেন, এই 5 এর স্বকীয় মান কত, এই 5 এর স্বকীয় মান হচ্ছে আমার 5, স্বকীয় মান হচ্ছে আমার 5। কিন্তু এই 5টা যেহেতু দ্বিতীয়তম ঘরে বসছে, দ্বিতীয়তম ঘরের প্রত্যেকটা দ্বিতীয়তম ঘরের ভ্যালু হচ্ছে আমার, দ্বিতীয়তম ঘরের ওয়েট হচ্ছে আমার 10, তাহলে এই 5-এর স্থানীয় মান কত হবে, তাহলে এই 5-এর স্থানীয় মান হবে, স্থানীয় মান কত হবে, হবে হচ্ছে 5 গুণন 10, যেহেতু এই দ্বিতীয় ঘরের ভ্যালু হচ্ছে আমার 10, তাহলে 50। তাহলে এবার চিন্তা করে দেখেন, আপনাকে যদি একটা প্রশ্ন দেয় 7 5 8 3 2 1, এই সংখ্যাতে 8 এর স্থানীয় মান কত, স্থানীয় মান কত, তাহলে আপনি কি করবেন বলেন, 8 এর স্থানীয় মান কত হবে, তাহলে 1 2 3 4, তার মানে কি এটা দেখেন একক, দশক, 10-এর সাথে 10 গুণ করলো শতক,
তারপরে সাথে আবার 10 গুণ করলে 1000, তার মানে এই ঘরের মান হচ্ছে আমার 1000, তাহলে 8-এর সাথে 1000 গুণ করলে 8000, এটা হবে কত? তাহলে এই 8-এর স্থানীয় মান কত হবে আপনার? 8000। এখন এইটা আপনাদের জন্য যদি মনে করেন যে এইটা আপনাদের জন্য বের করা এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইটা আপনাদের বের করতে খুব কষ্ট হয়, এইটাই কষ্ট হয়, তখন আপনি চিন্তা করতে পারেন এই যে 8 যে আছে না, 8-এর জায়গায় 8 ঠিকই থাকবে, তার ডানে যতগুলা অঙ্ক আছে প্রত্যেক জায়গার অঙ্ক 0 দ্বারা ফিল আপ হবে। প্রত্যেক জায়গার অঙ্ক কত দ্বারা ফিল আপ হবে? 0 দ্বারা ফিল আপ হবে। তাহলে এই 8-এর জায়গায় 8 ঠিক থাকলো, প্রত্যেক অঙ্ক দ্বারা যখন প্রত্যেক অঙ্কগুলো যখন 0 দ্বারা ফিল আপ হইলো তখন কত আসলো বলেন তো? তখন কিন্তু এই 8000ই আসছে। তাহলে এটাই হবে আমার স্থানীয় মান। এটাই হবে কি ভাই? এটাই হবে আমার স্থানীয় মান। তারপরে যদি দেখেন আবার আরেকটা অন্য একটা সংখ্যা নেই, ধরেন অন্য একটা সংখ্যা আমরা নিতে পারি। তো সংখ্যাটা আমরা কত নিতে পারি? যে একটা বিশাল একটা সংখ্যা নিচ্ছি, ধরেন 3, ধরেন 3, 2, 6, 7, তারপরে 9, 4, 5, 1, এরকম একটা সংখ্যা দিয়ে বলতেছে, এই সংখ্যাটা বলতেছে দিয়ে প্রশ্ন করতেছে যে এই সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান ও অভিহিত মানের পার্থক্য কত? প্রশ্নটা একটু চিন্তা করেন, বুঝতে পারতেছেন কিনা, প্রশ্ন বুঝতে পারতেছেন কিনা এটা আগে দেখেন। প্রশ্ন করতেছে, একটা বিশাল একটা সংখ্যা দিয়েছে, সংখ্যা দিয়ে বলল, এই বিশাল একটা সংখ্যা দিয়ে বলল যে হচ্ছে আমার এই যে একটা বিশাল একটা সংখ্যা দিছে 3, 2, 6, 7, 9, 4, 5, 1, তাহলে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 3,69,451, ঠিক আছে, 79,451। এই সংখ্যাটাতে বলতেছে যে আমার 7-এর স্থানীয় মান ও অভিহিত মান। তো আমরা কিন্তু কি জেনে আসছি, কি আমরা কিন্তু জেনে আসছি যে এই যে আমরা জেনে আসছি যে স্বকীয় মান বা অভিহিত মান হচ্ছে যেটা তার নিজস্ব মান, যেটা তার নিজস্ব মান, আর স্থানীয় মানটা হচ্ছে সে কোন পজিশনে বসে আছে, ওই পজিশনের কারণে তার যে একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে, ওই পজিশনে বসার জন্য তার একটা যে ভ্যালু ক্রিয়েট হয়েছে, সেই ভ্যালুটা হচ্ছে তার স্থানীয় মান। তো আমাদের যে এই পজিশনে বসে আছে, এই পজিশনে বসার জন্য খুব সহজভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে 7-এর জায়গায় 7 বসায় দিবেন, তারপরে ডানে যতগুলো আমাদের অঙ্ক আছে এই ডানের অঙ্কগুলোর নিচে আসলে 0 বসায় দিবেন। তার মানে এইটা হচ্ছে এর স্থানীয় মান হচ্ছে আমার 7000, এর স্থানীয় মান কত? 7000। আর আপনি যদি আসেন দেখেন প্রথমটা হচ্ছে একক, তারপরে দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে। এবার দেখেন ও 70,000, আমাদের দেখেন বলতে তখন ভুল হয়েছে, আমাদের কত? 70,000। তো দেখেন আপনি কি করতে পারেন, 7-এর জায়গায় 7 বসায় দিবেন, ডানে যতগুলো অঙ্ক আছে তার নিচে হচ্ছে আমার কি 0 বসায় দিবেন, যে সংখ্যাটা হবে সেটাই তার স্থানীয় মান, কত হচ্ছে? 70,000। এবার দেখেন এটা না করে আপনি যেটা করতে পারেন যে সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, এই জিনিসটা মুখস্থ রাখা। তো এই জিনিসটা মুখস্থ রাখলে আপনি কি করবেন? একক, তারপর দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে। তাহলে অযুত মানে কত? অযুত মানে হচ্ছে আমার 10,000, অযুত মানে হচ্ছে আমার 10,000। তাহলে 7কে আমি 10,000 দিয়ে গুণ করলে 70,000। তো এইটা তো আমার এর জন্য আবার একটা মুখস্থ রাখতে হচ্ছে, যেটা ছোটবেলায় আমরা মুখস্থ করেছি, অনেকে ভুলে গেছেন। তো সহজ পদ্ধতিটা কি হচ্ছে যে আমার তার ডানে হচ্ছে যে অঙ্কগুলো রয়েছে তার নিচে 0 দিয়ে দিব। তাহলে এই সংখ্যাটা 7-এর স্থানীয় মান হচ্ছে আমার কত? 7,000। আর অভিহিত মান মানে কি? তার নিজস্ব যে মান, তার নিজস্ব মান কত? নিজস্ব মান হচ্ছে আমার 7। তাহলে 70,000 থেকে যদি আপনি 7 বিয়োগ করেন তাহলে কত হবে? 69,993। তাহলে আনসারটা কত হইতো আপনার? 70,000 থেকে 7 কম, তার মানে 69,993। এরকম প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। তাহলে আপনার এখান থেকে আমরা কিন্তু স্থানীয় মান দেখলাম। আবার যদি দেখেন এখান থেকে একটা প্রশ্ন এটা আসে না আপনি নিজের জন্য, যে ধরেন 1 কোটি ইকুয়াল কত লক্ষ? আমরা হয় না যে 1 কোটি ইকুয়াল 100 লক্ষ, এটা ছোটবেলায় মুখস্থ করতাম। তো আপনি যদি এইটা মুখস্থ থাকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে কিন্তু আপনি যে কোনো কিছু বের করতে পারেন। যেমন 1 কোটি,
তো 1 কোটির কাছে 1 দিলেন। এবার হচ্ছে 1 কোটি ইকুয়াল কত লক্ষ, তাহলে লক্ষ পর্যন্ত যাওয়ার জন্য যা যা আছে ডানে তার নিচে আমরা তার সাথে উপরে বা নিচে আপনি কি শূন্য দিয়ে দিলেন। তাহলে দেখেন তো আমাদের কত পেলাম, 100 পেলাম। তার মানে 1 কোটি ইকুয়াল হচ্ছে 100 লক্ষ। এবার যদি 1 কোটি ইকুয়াল হাজারে যায়, তাহলে আমার অযুতের এখানেও শূন্য দিলাম, হাজারের এখানেও শূন্য দিলাম। তাহলে আমাদের কত হইলো দেখেন তো, একের ডানে কয়টা শূন্য, একের ডানে 4টা শূন্য, তার মানে 10,000। সুতরাং 1 কোটি সমান হচ্ছে আমার 10,000 হাজার। তার মানে 10,000 হাজারে 10,000 হাজারে হচ্ছে 1 কোটি হয়। তাহলে এটা কিন্তু আমাদের যদি মিলিয়নেরটা দেখি, দেখেন এই যে নিযুত মানে কি, নিযুত মানে হচ্ছে এটা কিন্তু ইংরেজিতে যেটা মিলিয়ন, ঠিক আছে, তার মানে মিলিয়ন। এখন নিযুতটা আসলে 1 মিলিয়ন ইকুয়াল কয় লাখ, তাহলে দেখেন নিযুতের কাছে 1 দিলেন আর লক্ষের এখানে, তাহলে ডানে লক্ষ পর্যন্ত যাওয়ার জন্য আমার শূন্য দিতে হবে। তো সবার ডানেই আমার লক্ষ আছে, তাহলে একটা শূন্য দিলেন, কত পেলাম, 10 পেলাম। সুতরাং 1 নিযুত ইকুয়াল হচ্ছে আমার 10 লক্ষ। এবার যদি প্রশ্ন করে 1 নিযুত ইকুয়াল কত অযুত, প্রশ্ন করছে আপনাকে 1 নিযুত ইকুয়াল কত অযুত, তখন আপনি কি করবেন, দেখেন নিযুতের এখানে 1 দিলেন। এবার অযুত পর্যন্ত যাওয়ার জন্য কত, লক্ষের উপরে শূন্য দিলেন, অযুতের উপরে শূন্য দিলেন, তাহলে পেলেন কত, 100। একের ডানে 2টা শূন্য, 100। তাহলে আপনার হবে কি, 1 নিযুত সমান হচ্ছে আমার 100 অযুত। ঠিক আছে, তো এই টেকনিকগুলো নিজে খুব সুন্দর করে একটু প্র্যাকটিস করতে পারেন, এতে করে আপনার জন্য খুব সহজ লাগবে, মানে কোনো ভীতি থাকবে না সংখ্যার বিষয়ে, যেহেতু আমরা সংখ্যা শিখতেছি। এবার তাহলে আমরা দেখলাম যে এখান থেকে স্থানীয় মানের ব্যাপারটা আমরা দেখলাম। এখন দেখেন স্থানীয় যে মানের ব্যাপারটা দেখছি, আর একটা জিনিস আমরা দেখাই নাই, খুবই সহজ একটা জিনিস। এই যে আমরা একটা 555 যে লিখেছিলাম, 555 যে আমরা লিখেছিলাম, প্রথম ঘরের মান কত, 1। তার মানে এই 5 এর স্থানীয় মান কত, এটা যেহেতু একক স্থানীয় মান, এই 5 এর স্থানীয় মান হচ্ছে, এইটা প্রথম ঘরে আছে 5 গুণন 1 5, এটা যেহেতু দ্বিতীয় ঘরে আছে, দ্বিতীয় ঘরের মান হচ্ছে আমার 10, তাহলে এই 5 এর স্থানীয় মান হচ্ছে 5 গুণন 10, 5 10 50। আর এই 5 যেহেতু তৃতীয় ঘরে আছে, তার মানে এই ঘরের মান হচ্ছে আমার কত, এই ঘরের মান হচ্ছে আমার শতক। তাহলে আমার 5 গুণন 100 শতক, এটা হচ্ছে 500। এখন প্রত্যেকটা স্থানীয় মান যদি আমরা যোগ করি, তাহলে মূল সংখ্যা পাওয়া যাবে। তার মানে এই 500 যোগ 50 যোগ 5, এইটা করলে আমার হয় হচ্ছে 555। তাহলে প্রত্যেকটা অঙ্ক থেকে স্থানীয় মান বের করে যদি আমি যোগ করি, তাহলে মূল সংখ্যাটা পাওয়া যায়, মূল সংখ্যাটা পাওয়া যায়। এবার দেখেন এই প্রশ্নটা বলতেছে একটা সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর হলে সংখ্যাটি কত হবে। তার মানে একক স্থানীয় মান হচ্ছে আমার আর, দশক স্থানীয় মান হচ্ছে দ্বিতীয়, তার মানে হচ্ছে আমার কিউ, আর শতক স্থানীয় মান হচ্ছে আমার পি। তাহলে সংখ্যাটা আসলে পি কিউ আর, কিন্তু যেহেতু যোগ আকারে অপশনে আছে, তাহলে দেখেন কি হবে, একক স্থানীয় মান যেটা আছে, একক স্থানীয় মানের সাথে আমার কি গুণ হবে, 1 গুণ হবে। তারপরে দশক স্থানীয় মানের সাথে কত গুণ হবে, 10 গুণ হবে। তাহলে ইংরেজিতে হলে আমার 10 গুণ হবে। শতক স্থানীয় তৃতীয় ঘরে যে আছে সে শতক, তার মানে তার সাথে 100 হচ্ছে আমার গুণ হবে, দিয়ে সব কয়টা আমার স্থানীয় মান যোগ করলে মূল সংখ্যাটা পাবো। তার মানে যোগ যদি করি, তাহলে 100p প্লাস 10 হচ্ছে আমার কিউ প্লাস আর গুণন 1 আর, এইটা হবে আমার মূল সংখ্যা। তার মানে 100p প্লাস 10q প্লাস আর। প্রশ্নটা কিন্তু জেলা নির্বাচন অফিসার অনেক পূর্বে একটা আসা প্রশ্ন। তাহলে 100p প্লাস 10r প্লাস হচ্ছে আমার আর, এইটা হচ্ছে আমাদের উত্তর। খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। যদি একটা প্রশ্ন করতো একটা সংখ্যার একক স্থানীয় মান হচ্ছে আমার এ, আর একক স্থানীয় মান হচ্ছে আমার এ, একক স্থানীয় ও দশক স্থানীয় মান যথাক্রমে এ এবং বি সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি কত এরকম যোগ আকারে থাকবে। তাহলে দেখেন একক স্থানীয় মান যেটা থাকবে তার সাথে 1 গুণ, তার মানে এর সাথে 1 গুণ। দশক স্থানীয় মান যেটা আছে তার সাথে 10 গুণ,
তাহলে দশক স্থানীয় মান আছে হচ্ছে বি, তাহলে তার সাথে 10 গুণ, তারপরে দিবেন 2টা যোগ করে, তার মানে 10b প্লাস a, এইটা হবে আপনার সংখ্যা। একক স্থানীয় যেটা আপনার বলা আছে তার সাথে 1 গুণ, দশক স্থানীয় যেটা থাকবে তার সাথে 10 গুণ, শতক স্থানীয় যা থাকবে তার সাথে 100 গুণ, ঠিক আছে, দিয়ে সবগুলো আপনি যোগ করে দিবেন, দিয়ে যেটা অপশনে থাকবে সেটাই হবে আনসার। আশা করি হচ্ছে বুঝতে পারতেছেন। এবার আসেন ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা এইটা খুবই সহজ টপিক, এগুলো সবই সহজ টপিক। তো ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা যদি আপনি চিন্তা করে দেখেন, আগে চিন্তা করেন আমাদের অঙ্কগুলা 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তার মানে এই যে অঙ্কগুলা 10টা অঙ্ক আছে, এর মধ্যে সবচাইতে বড় কে বলেন তো? সবচাইতে বড় হলো 9। তাহলে যদি আমাদের এক অঙ্কের আমাদেরকে বলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 9, সবচেয়ে বড় অঙ্ক যেহেতু 9। যদি বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন 2টাই আমি সবচেয়ে বড় অঙ্ক নিব, তাহলে হচ্ছে 99। যদি বলে আমাকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমি 3টাই যেহেতু আমি অঙ্ক নিতে পারবো, তাহলে সবচেয়ে বড় 3টা অঙ্ক নিলে আমার সবচেয়ে বড় অঙ্ক। যদি আমাকে বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমি সবচেয়ে বড় অঙ্কটা আমি 5 জায়গাতেই সবচেয়ে বড়টা নিব, কারণ আপনি তো এখানে যদি 5 9 না নিয়ে একটা কম নেন তাহলে তো ছোট হয়ে যাচ্ছে। আপনাকে যেহেতু বৃহত্তম সংখ্যা বের করবেন, তাহলে সবচেয়ে যে বড় অঙ্কটা আছে প্রতিটা অঙ্কই সবচেয়ে বড়টা হবে, এটা হচ্ছে সবচেয়ে বড়। তো এখন যদি বলে সবচেয়ে ছোট, দেখেন আপনি চিন্তা করেন সবচাইতে ছোট যদি সংখ্যার কথা বলে, তো আমাদের কি হচ্ছে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এখন এটা 0। বলেন এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা হচ্ছে কি 0, নাকি আপনার কি 1 মনে হচ্ছে? এক হচ্ছে অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বলেন? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু তখন 0 না, কারণ 0 হচ্ছে আমার সাহায্যকারী অঙ্ক, এটা কিন্তু সার্থক অঙ্ক না। একটা অঙ্ক যখন সংখ্যা আমার শুরু হবে, তখন ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমার 1 সবচাইতে ছোট। কিন্তু যখন 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তখন চিন্তা করবেন, দেখেন এই যে তখন 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তখন আমার কি 2টা তো 0, 2টার 0 তো আসলে কোনো ভ্যালুই না। ওই একটা 0 যেরকম আসলে কোনো সার্থক সংখ্যা না, সেই রকম আমাদের কি 2টা 0 দিয়ে কাজ হবে না। সো আপনার যেটা চিন্তা করতে হবে, সবচাইতে আমাদের কি আপনি বসালেন সার্থক সবচাইতে ছোট অঙ্ক, আপনি কিন্তু সার্থক অঙ্ক কি এটা জানেন। তারপরে এবার আমার 0 কিন্তু সার্থক অঙ্ক না, কিন্তু সে কিন্তু সাহায্যকারী অঙ্ক। তার মানে সে প্রথম ঘরে ছাড়া পরের যে কোনো ঘরে বসলেই নতুন সংখ্যা তৈরি করতে পারে। সে প্রথম ঘর 0 কিন্তু সাহায্যকারী, 0 কিন্তু আমার সাহায্যকারী অঙ্ক, সে সার্থক না। সে কিন্তু প্রথম ঘর ছাড়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো ঘরে বসলেই নতুন সংখ্যা তৈরি করতে পারে। তো 0-র যেহেতু কোনো ভ্যালু নাই, এবং আমি যদি 0 বসাই, সে সবচাইতে ছোট আমার ভ্যালু ক্রিয়েট করবে। কারণ 0 বসালে হয় 10, কিন্তু 1 বসালে, যদি 0 না বসে 1 বসালেন, সেটা 11 হতো, সেটা কিন্তু 10-এর চাইতে বড় হতো। তাহলে এই 0 হচ্ছে সাহায্যকারী সংখ্যা অঙ্ক না, কিন্তু সে একটা সংখ্যার ডানে বসে সর্বনিম্ন বা সর্বছোট বা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে। বুঝলেন ব্যাপারটা? আমি একটা সংখ্যা নিলাম 55, তো
এখন 55-র সামনে ডানে একটা ঘরে আপনি একটা ডিজিট দিয়ে নতুন সংখ্যা তৈরি করবেন। তো আপনি এখানে বসাইতে পারেন, এখানে দিতে পারেন 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টার যে কোনো একটা, আপনার চয়েস হচ্ছে 10টা থেকে তাহলে 0 বসালে সবচাইতে ছোট তো সংখ্যা তৈরি হচ্ছে। তাহলে 0 যেহেতু আমার সাহায্যকারী ডিজিট এবং এইটা একটা সংখ্যার ডানে বসলে চাইতে আমার কি ছোট সংখ্যা কিন্তু তৈরি করতে পারতেছে। তাহলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমার 1, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু তখন হয়ে যাচ্ছে 11 না, কিন্তু 10, কারণ 0 হচ্ছে সাহায্যকারী অঙ্ক। সো 3 অঙ্কের এখন যদি ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে আপনি 1 দিবেন আর 2টা শূন্য দিলেন, 3 অঙ্কের সবচাইতে ছোট সংখ্যা। তাহলে এরকম যদি আপনি 5 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা যদি হয়, তাহলে 1 দিলেন, ডানে হচ্ছে 4টা শূন্য দিয়ে দিলেন, 5 অঙ্কের সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা। তো এই বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার এর একটুটুকুই জিনিস, কিন্তু এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে দেখা যায়। আমি আপনাদেরকে একটা হচ্ছে স্যাম্পল একটা প্রশ্ন দেখাচ্ছি। দেখেন যে 31তম বিসিএস আসছে যে 0 1 2 3, এখন হচ্ছে বলতেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। এখন বৃহত্তম সংখ্যার ব্যাপারে কি হচ্ছে, বৃহত্তম সংখ্যা এখন আমাকে বলেন যে আপনার কাছে সংখ্যা আছে 2টা। আপনি বড় সংখ্যা তৈরি করতে গেলে আপনি জানেন আপনার যে এইটা প্রথম 1 ঘর 2 ঘর 3 ঘর বা 4 ঘর ডট আছে, এর স্থানীয় মান আছে, এটা হচ্ছে একক স্থানীয় মান। এই ঘরের ওয়েট হচ্ছে 1, এই ঘরের ওয়েট হচ্ছে 10, এই ঘরের ওয়েট হচ্ছে আমার 100, এই ঘরের ওয়েট হচ্ছে আমার 1000। যত বাম দিকে আসব তত ওয়েট বাড়তেছে, যত বাম দিকে আমি আসব তত ওয়েট হচ্ছে বাড়তেছে। সো এই ঘরে আমার বাম দিকের ওয়েট সবচাইতে বেশি। তো আমি যখন বড় সংখ্যা তৈরি করব তখন হচ্ছে বাম দিকে সবচাইতে বড়গুলো আমি রাখবো। কারণ দেখেন, আমি যদি সবার বামে এই জায়গাতে 3টা, আমার 4টা দিয়ে আমি 4টা বক্স নিছি, দেখেন। তো আমি চিন্তা করলাম যে ভাই সবার আমি হচ্ছে বামে হচ্ছে আমি 0 দেই, তাহলে 0 1 2 3, তাহলে 0 যদি আমি সামনে দেই তাহলে তো কোনো সার্থক অঙ্ক না, তাহলে এইটা অ্যাকচুয়ালি 123। তো সংখ্যাটা তো আসলে 3 অঙ্কের হয়ে গেল। তো 0 যদি থাকে আমার দিয়ে যদি বলে 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে, তখন 0 কিন্তু আমি সামনে বসাতে পারবো না। তাহলে 0 যদি আমি সামনে বসাই তাহলে সেটা 4 অঙ্কের থাকতেছে না, 3 অঙ্কের সংখ্যায় পরিণত হয়ে যাচ্ছে। এজন্য প্রথম ঘরে আমি অবশ্যই 0 বাদে অন্য যে কোনো কিছু বসাই। তাহলে প্রথম ঘরে আমি 1 বসাইলাম, তারপরে আমি 2 3 0 দিলাম। তো প্রথম ঘরে এই যে চতুর্থ ঘরে 1 থাকা মানে এই ঘরের পাওয়ার 1000, এখানে বসাইলাম 1, তাহলে 1 গুণন 1000 হচ্ছে আমার ওই স্থানীয় মানটা এসে দাঁড়াইলো সংখ্যাটার, অঙ্কটার। এখন আমি এই ঘরে যদি 1 না বসায় 3 বসাতাম সবচেয়ে বড়টা, তখন আমার আসতো 3000। তাহলে সংখ্যাটা কি অনেক বেড়ে যেত। তাহলে বাম দিকে যদি আমি বড়গুলা রাখি তাহলে সংখ্যাটা সবচেয়ে বড় হয় এবং এটা অনেক বড় হয়। এটা কি হবে, অনেক বড় হবে। এখানে বাম দিকে, এখানে বামে যদি 1 বসান তাহলে সংখ্যাটা 1000 সামথিং হবে, আর যদি 1 না বসান, এখানে যদি 3 বসান, কারণ এই ঘরে প্রত্যেকটা এই ঘরের ভ্যালুই হচ্ছে ওয়েটই হচ্ছে আমার 1000। 1 চেঞ্জ হওয়া মানে 1000 চেঞ্জ হওয়া। 3-এর পরিবর্তে 4 দিলে 4000 হয়ে যাবে, 4-এর পরিবর্তে 5 দিলে সংখ্যাটা 5000-এর চাইতে বড় হয়ে যাবে, কারণ ডান দিকেও তো আরো অঙ্কগুলো আছে। 5-এর পরিবর্তে 6 দিলে সংখ্যাটা 6000 হয়ে যাবে। তাহলে আমার যখন বৃহত্তম সংখ্যা বের করতে বলবে তখন সবচাইতে বড়গুলো আমার থাকবে বামে। তাহলে এর মধ্যে সবচাইতে বড় কি 3, তাহলে 3 হচ্ছে বামে। তারপরে বড় কে 2, তাহলে 2। তারপরে বড় কে 1, তারপরে 1। তারপরে বড় কে মানে সবচাইতে ছোট কে 0। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে আমার কত, 3210। আর ক্ষুদ্রতম সংখ্যা আমার কত হবে বলেন তো,
ক্ষুদ্রতম সংখ্যায় আমার সবচেয়ে ছোটগুলো বামে থাকতে হবে, সবচেয়ে ছোট বামে থাকতে হবে। এখন সবচেয়ে ছোট বামে থাকবে, কিন্তু শূন্য কিন্তু থাকতে পারবে না, কারণ শূন্য তো সার্থক অঙ্ক না। তাহলে শূন্য বাদে সবচেয়ে ছোট কে আছে ওটা দেখতে হবে। শূন্য বাদে সবচেয়ে ছোট আছে হচ্ছে আমার 1। এবার শূন্য কিন্তু আমি 1-এর পরে এখন কিন্তু ডাইনে আমি শূন্য বসাইতে পারবো। এখন শূন্য আমি কি সবার প্রথম ঘরে বসাই নাই, কিন্তু দ্বিতীয় ঘরে শূন্য থাকলে শূন্য বসায় ফেলতে হবে। তারপরে আমার চিন্তা করতে হবে এরপরে ছোট কে আছে। তাহলে 0 আর 1 তো আমি বসায় ফেলছি, এরপরে 2 আর 3-এর মধ্যে ছোট হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। তাহলে এইটা হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা, এইটা হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা। এখন বলছে এদের মধ্যে পার্থক্য কত, তার মানে বিয়োগফল। তাহলে আপনি করে ফেলেন বিয়োগ। তাহলে 0-কে আমি 10 ধরেন, তাহলে 3 ভাগ দিলে হয় হচ্ছে 7। হাতে আছে আমার কত 2, হাতে আছে 1, 2 আর 1 হচ্ছে আমার কত 3, 1 হচ্ছে 11, তাহলে আবার কত 1 হচ্ছে 11, তাহলে হচ্ছে আমার কত 8, 8 হচ্ছে 3 11। তাহলে এবারে আসে দেখেন, এবারে হাতে কত আছে 1, 0 আর 1 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর এখান থেকে আমার বিয়োগ করলে কত 2। তাহলে হচ্ছে কত 2187, 2187 ঘ নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন আশা করি। এইটা যদি বুঝতে পারেন, আমরা আপনাকে একটা হচ্ছে ম্যাথ দিচ্ছি। ম্যাথটা হচ্ছে ধরেন আমরা একটা আপনাকে ম্যাথ দিচ্ছি। ম্যাথ ক্লাস কখন হয়? ম্যাথ ক্লাস হয় হচ্ছে আপনার 9টার সময়, ঠিক 9টার সময় হচ্ছে ম্যাথ ক্লাস হয়। বলতেছে 0, মনে করেন যে প্রশ্ন করতেছে 0 1 2 3, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার 5 7, হ্যাঁ, এই হচ্ছে অঙ্কগুলো আছে। তাহলে কয়টা আছে? 6টা। এই অঙ্কগুলার সমন্বয়ে গঠিত সমন্বয় গঠিত 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? প্রশ্ন এইটা আপনাকে করলো। তাহলে এইটা যদি আপনাকে করে যোগফল কত, এখন আপনি কি করবেন? 6 অঙ্কের, তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে বলেন? বৃহত্তম সংখ্যা সবচাইতে বড় যে সবার বামে, তাহলে 7, তারপরে বড় 7 বাদ। এবার এইগুলার মধ্যে সবচাইতে বড় কে? 5, তারপরে সবচেয়ে বড় কে? 3। এগুলো আসলে এভাবে প্রশ্নে এলোমেলো দেওয়া থাকবে। ধরেন আগে 7 দেওয়া আছে, তারপরে 0 দেওয়া আছে, 2 3 এরকম এলোমেলো দেওয়া আছে, তারপরে এরপরে 2 1 0, এটা হচ্ছে বৃহত্তম। আর ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম সংখ্যাতে আমার আগে দেখতে হবে 0 বাদ দিয়ে 0 যদি থাকে 0কে আমাদের কি করে ফেলতে হবে? 0কে বাদ দিয়ে সবচেয়ে ছোটকে, 0কে বাদ দিয়ে সবচেয়ে ছোট হচ্ছে 1। এরপরে 1 যখন দিয়ে দিছি, তারপরে আমি 0 দিয়ে দিব, তাহলে 0, তাহলে 1 বাদ 0 বাদ, এগুলো বাদে বাকিগুলো এখন ছোট সর্বনিম্ন করে ফেলতে হবে। তার মানে সবচেয়ে ছোট হচ্ছে 2, তারপরে ছোট হচ্ছে আমার 3, তারপরে 5, তারপরে 7। এবার যোগ করতে বলছে, যোগ করে ফেলবো। তাহলে যোগ করলে হচ্ছে আমার কত? 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 5 5 8, তার মানে হচ্ছে আমার 8,56,000। এটা তো 5, 8,55,000 হচ্ছে আমার 567। এটা হচ্ছে আপনার আনসার। ঠিক আছে, আতিয়া ইসলাম আপু, হ্যাঁ সঠিক আনসার। এটা হচ্ছে আমার কি আনসার। এবারে দেখেন আমাদের আজকের ক্লাসের হচ্ছে আমরা লাস্ট টপিক দেখবো, সেটা হচ্ছে জোড় আর বিজোড়। আমরা অবশ্যই কিন্তু একটা সিকোয়েন্সে যাচ্ছি, আগামী ক্লাস থেকে বুঝতে পারবেন। কারণ আমরা আজকে যেগুলো দেখতেছি, এগুলো যদি আজকের ক্লাসে না পড়াই, কালকে যদি পড়াইতে যাই, যে আমরা এই যে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যদি না বুঝে, কারণ এটার পরে আমরা যখন ভাগে আসবো, পূর্ণ সংখ্যার ভাগে আসবো, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, এরপর জোড় বিজোড়, তারপরে আমরা মৌলিক আর হচ্ছে আমরা কি যৌগিক সংখ্যা দেখব, তখন এসে আপনার এই বেসিকগুলো কাজে লাগবে, যেগুলো এখন মনে হচ্ছে একদমই ইজি। ঠিক আছে, কিন্তু এই ইজিগুলোও অনেকের কাছে ক্লিয়ার নাই, স্পষ্ট করার জন্য, যেহেতু আমাদের বেসিক ক্লাস। তো জোড় সংখ্যা কি? দেখেন, জোড় সংখ্যা হচ্ছে, জোড়ের কিন্তু আলাদা একটা নাম আছে,
জোরের, যেটা পরীক্ষাতে কিন্তু আসতে দেখা গেছে, জোরকে আবার আর একটা নাম বলা যায় যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম, আর বিজোড়কে বলা হয় হচ্ছে অযুগ্ম। তো আর একটা এই নামটা যারা জানেন না এখন হচ্ছে জেনে নেন, বা না জানা থাকলে একটু নোট ডাউন করে রাখেন, সেটা হচ্ছে যুগ্ম আর হচ্ছে অযুগ্ম। এবারে আসেন জোড় সংখ্যা। জোড় সংখ্যার হচ্ছে আমাদের ইংরেজি নামটাও আমার জানতে হবে, কারণ জোড়ের ইংরেজি নাম হচ্ছে ইভেন, অনেকে আমরা জানি না। জোড়ের ইংরেজি নাম হচ্ছে ইভেন, আর বিজোড়ের ইংরেজি নাম হচ্ছে অড। বিজোড় এইটা হচ্ছে ইংরেজি নাম হচ্ছে আমার অড নাম্বার। তাহলে ইভেন নাম্বার হচ্ছে জোড় আর বিজোড় হচ্ছে অড নাম্বার। তাহলে জোড় তারাই যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, সহজ কথায় 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়। এবার এই কথাটাকেই কিন্তু আপনি অনেকভাবে কঠিন করে বলতে পারেন, যেমন যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তার মানে 2 দ্বারা ভাগ যায়। এখন 2 দ্বারা বিভাজ্য মানে কি, ভাগশেষ শূন্য। তাহলে এই কথাটাকে কিন্তু আরেকটু আপনি গিয়া করে বলতে পারেন, তার মানে পরীক্ষায় যদি আপনার প্রশ্ন আসে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কোনো শেষ থাকতেছে না, ঠিক আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, একই কিন্তু মিন করতেছে। এবারে আসেন অড হচ্ছে যে সকল সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায় না, যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না, 2 দ্বারা ভাগ করা যায় না। এবার দেখেন, ধরেন যে কোনো একটা সংখ্যা n, এই সংখ্যা n যদি একটা সংখ্যা হয়, বা a একটা সংখ্যা, বললাম b একটা সংখ্যা, আমি আপনাকে বলে দিচ্ছি যে ভাই b একটা সংখ্যা, এখন বলেন তো b জোড় না বিজোড়? আপনার কি বলার ক্ষমতা আছে যে b জোড় না বিজোড়? এটা বলার ক্ষমতা আছে, কারণ b এর ভ্যালুটা কত, এগুলো তো একটা চলক। ধরেন এই কিছু না জানলে আপনাকে একটু চলক, যার মান চলমান হয়, যার মান হচ্ছে চলক, কি যার মান চলমান হয়, তার মানে যে কোনো কিছু হইতে পারে, চলমান হয়। তাহলে এইরকম চলক আমরা a অথবা b অথবা n অথবা c অথবা e অথবা f, আমরা কি বলতে পারবো যে এই যে চলকটা, এই চলকটা আসলে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? এটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা যদি বলি যে ভাই 2a অথবা 2b অথবা 2f অথবা 2c অথবা 2d, এই যে 2 দিয়ে গুণ করা আছে, 2 দিয়ে গুণ করা আছে, তাহলে এই a এর ভ্যালু যাই হোক না কেন, b এর ভ্যালু যাই হোক না কেন, ধরেন b এর ভ্যালু হচ্ছে আমার 35, তাহলে 2b কত হবে? 2 গুণন 35, 2 গুণন 35 মানে 70। তাহলে এখন একে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, হ্যাঁ, আবার 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে তো আসলে 2 কেটে যে b এর ভ্যালু 35 আসবে। তার মানে 2 দিয়ে গুণ করা থাকা যদি একটা সংখ্যা হয়, ওই সংখ্যাকে তো আপনি ভাই 2 দিয়ে ভাগ করতে পারবেন। এজন্য 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, জোড় সংখ্যার সাধারণ রূপ কি বলা হয় বলেন? সাধারণ রূপ কি করছি দেখছেন? সাধারণ রূপ, এইটা হচ্ছে আমার কি সাধারণ রূপ দেওয়া হয়েছে 2n। n একটা যে কোনো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ওইটার সঙ্গে আমরা আগামী ক্লাসে দেখব। তো আপাতত n হচ্ছে যে কোনো একটা ধরেন আপনার সংখ্যা। তো আমাদের হচ্ছে, তাহলে হচ্ছে কি হচ্ছে আমার সাধারণ রূপ হচ্ছে 2n। তাহলে 2n হলে অবশ্যই তাকে 2 দিয়ে ভাগ করা যাবে, যেহেতু 2 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই হচ্ছে আমার জোড় সংখ্যা। আর আমরা জানি জোড় সংখ্যার সাথে যদি 1 বিয়োগ করা থাকে, সাপোজ মনে করেন একটা জোড় সংখ্যা, সেটা হচ্ছে আমরা 6 নিলাম, একটা জোড় সংখ্যা সেটা হচ্ছে 6, 6 সাথে 1 যোগ করলে 7 হয়, 6 সাথে 1 বিয়োগ করলে হচ্ছে আমার কত হয়? 5 হয়। তাহলে 7ও বিজোড় সংখ্যা, 5ও বিজোড় সংখ্যা। কেন বিজোড় সংখ্যা? কারণ 7কেও 2 দিয়ে ভাগ করা যায় না, 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 3 হচ্ছে আমার 3 দুগুণে 6 দিয়ে 1 অবশিষ্ট থাকে, 5কে 2 দিয়ে ভাগ করলে আমার ভাগফল হচ্ছে 2, 2 দুগুণে 4, আর 1 হচ্ছে অবশিষ্ট থাকে। তার মানে একটা বিজোড় সংখ্যার সাথে আপনি একটা বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলেও হচ্ছে সেটা, সরি, একটা জোড় সংখ্যার সাথে 1 যোগ করলেও সেটা বিজোড়, 1 বিয়োগ করলেও সেটা বিজোড়। তাহলে আমার যে কোনো একটা সংখ্যা ধরেন 444, এর সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে হয় হচ্ছে 445, সেটাও কিন্তু বিজোড়, 2 দিয়ে ভাগ করতে পারবেন না, কারণ 445কে 2 দিয়ে ভাগ করলে
আপনার ভাগফল হবে 122 আর 1 কিন্তু অবশিষ্ট থাকবে। আবার যদি এখান থেকে যদি 1 বিয়োগ করেন, 1 যদি বিয়োগ করেন তাহলে হয় হচ্ছে আমার 443। 443কেও কিন্তু আপনি কি করতে পারবেন না, 2 দিয়ে ভাগ করতে পারবেন না। তাহলে আমরা যেটা পেলাম এর সাধারণ রূপটা কি হবে, তাহলে সাধারণ রূপ, এর সাধারণ রূপ হচ্ছে আমার এই যে 2n, এই 2n এর সাথে 1 যদি যোগ থাকে তাহলেও সেটা বিজোড়, অথবা 1 যদি আমার বিয়োগ থাকে তাহলেও সেটা বিজোড়। তাহলে যোগ 1 যোগ হোক আর বিজোড় হোক আমার সংখ্যাটা কিন্তু বিজোড় থাকতেছে, সংখ্যাটা বিজোড় থাকতেছে। এই যে আমরা জোড় আর বিজোড় কিন্তু আমরা এতটুকু জানলাম যে সাধারণ রূপ হচ্ছে আমার 2n আর হচ্ছে সাধারণ রূপ হচ্ছে আমার 2n + 1 অথবা 2n - 1। এবারে আমাদের কিছু সিম্পল জিনিসগুলো মাথায় নিতে হবে। সিম্পল কি কি জিনিস আমরা মাথায় নিব? সিম্পল যে যে জিনিস হচ্ছে মাথায় নিব সেটা হচ্ছে ধরেন একটা জোড় সংখ্যা, ধরেন একটা জোড় সংখ্যা, তো একটা হচ্ছে আমার জোড় সংখ্যা। তো এই জোড় সংখ্যাটা আপনি কত নেবেন? ধরেন আপনি আপনার সহজে একটা নেবেন সব সময়। ধরেন জোড় সংখ্যাটা নিছেন আপনি 12। এখন একটা 12-র সাথে আরেকটা জোড় সংখ্যা আপনি যদি গুণ দেন, 12 দুগুণে সবার ছোট জোড় সংখ্যা কত? 2, তাহলে 24। আপনি যদি 12-র সাথে আরেকটা জোড় সংখ্যা 4 দ্বিতীয় জোড় সংখ্যা গুণ দেন, 4 × 12 = 48। আবার যদি আপনি 12-র সাথে এবার 6 গুণ দেন, 6 × 12 কত হয়? 6 × 12 হচ্ছে আমার 72। একটু খেয়াল করে দেখেন, আমার এই যে জোড় সংখ্যার সাথে যখন আরেকটা জোড় সংখ্যা গুণ দিচ্ছি তখন কিন্তু আমার ভ্যালুটাও, গুণফলটাও হচ্ছে জোড় হয়। এবার দেখেন যে কোনো একটা বিজোড় সংখ্যা নেন, বিজোড় সংখ্যা সব জায়গাতেই র দিচ্ছে, ডয়বিন্দু র, যে কোনো একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? বিজোড় সংখ্যা নেন, বিজোড় সংখ্যা আপনি কত নেবেন? ধরেন আপনি 13 নিছেন। এবার এই 13-র সাথে আপনি একটা জোড় সংখ্যা গুণ দিবেন, 13-র সাথে একটা জোড় সংখ্যা গুণ দিবেন। ধরেন প্রথম সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2, 13 দুগুণে 26। আবার আপনি একটা জোড় সংখ্যা দিচ্ছেন, সেটা হচ্ছে 4 দিয়ে গুণ দিলেন, তাহলে দেখেন 4 × 13 = 52। কারণ 4কে তো আপনি আবার 2 × 2 ভাঙতে পারেন। তো যে কোনো জোড় সংখ্যাকেই তো 2 দিয়ে তার মাল্টিপ্লিকেশন হিসেবে দেখাইতে পারেন। তো কথা হচ্ছে যে আমার সংখ্যা জোড় হোক, সংখ্যা দেখেন জোড় হোক অথবা সংখ্যা বিজোড় হোক, আপনি তাকে যদি জোড় সংখ্যা দিয়ে গুণ করেন তাহলে জোড় সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল সবসময় পজিটিভ, সবসময় ইভেন। তার মানে জোড় সংখ্যা দিয়ে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, জোড় সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল জোড় সংখ্যা। দেখেন মাথায় রাখতে হবে, জোড় সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে জোড় সংখ্যা। তাহলে এবার একটু আপনি খেয়াল করেন, আপনি যদি বিজোড় আর বিজোড় সংখ্যা গুণ করেন তাহলে সেটা আজীবন, এটাও কিন্তু একটা রুলস। আপনি দেখেন বিজোড় আর বিজোড় যদি গুণ করেন তাহলে সেটা আজীবন বিজোড় সংখ্যা হবে, আজীবন বিজোড় সংখ্যা হবে। আমরা কি দেখছি? আমরা দেখছি বিজোড়, আমরা দেখছি হচ্ছে বিজোড় অথবা জোড়, বিজোড় অথবা জোড় যাই হোক না কেন, এর সাথে আপনি যদি জোড় গুণ দেন তাহলে গুণফল কিন্তু জোড় হবে। তাহলে প্রথম যে রুলসটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে সংখ্যা একটা বিজোড় হোক অথবা জোড় হোক, সেটা ফ্যাক্ট না, আমি যখনই জোড় দিয়ে গুণ দিব তখন জোড় হবে। আর বিজোড়ের সাথে বিজোড় যদি আপনি গুণ দেন তাহলে আজীবন সেটা কি হবে? আজীবন সেটা বিজোড় হবে। আপনি দেখতে পারেন, ধরেন 3 আর 5, 3 × 5 = 15, 3 + 7, 3 × 7 = 21। আপনারা 3 আর 11, 3 × 11 = 33। আপনারা ধরেন 13 গুণন হচ্ছে আপনার 5 × 13, 5 × 13 = 65। গুণ দেন, দুইটা বিজোড় সংখ্যাকে যদি গুণ দেন তাহলে আপনার কি হবে? অবশ্যই বিজোড় হবে। এবং আপনি যদি দুইটা বিজোড় না, আপনি এরকম ভাবে যদি বিজোড় সংখ্যা 3টাও গুণ দেন বা বিজোড় সংখ্যা যদি আপনি 4টাও গুণ দেন, এরকম করে আপনি যতই বিজোড় গুণ দেন না কেন আনসার হচ্ছে আমার কি হবে? বিজোড় হবে। কিন্তু এই বিজোড়ের মধ্যে যদি একটা ভাই যদি জোড় হয়ে যায়, এই যে বিজোড়ের মধ্যে একটা যদি জোড় হয়ে যায়, কারণ একটা জোড় হওয়া মানেই ফলাফল কিন্তু জোড় হয়ে যাবে।
তাহলে যদি আমাকে প্রশ্ন করে পাঁচটি সংখ্যার গুণফল একটা বিজোড়, 5টি সংখ্যার গুণফল একটি বিজোড় সংখ্যা, দেখেন প্রশ্নটা দেখেন, 5টি সংখ্যার গুণফল একটি বিজোড় সংখ্যা, তাহলে ওই 5টার মধ্যে কয়টা সংখ্যা বিজোড়? আনসার হচ্ছে, দ্য আনসার ইজ 5টা সংখ্যাই বিজোড় ছিল। কারণ ওই 5টার মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি জোড় হয়ে যেত, যে কোনো একটা সংখ্যা যদি জোড় হয়ে যেত, তাহলে কিন্তু ফলাফল হয়ে যাবে জোড়। যে কোনো যদি একটা সংখ্যা যদি জোড় হয়ে যেত, তাহলে ফলাফল হয়ে যেত কিন্তু জোড়। বুঝতে পারছেন? এটা কিন্তু খুব সুন্দর, মানে খুবই ধরার একটা বিষয়, যে যদি আপনি অনেকগুলা সংখ্যার গুণফল যদি বিজোড় হয়, তার মানে ওই অনেকগুলা প্রত্যেকটা সংখ্যা আসলে বিজোড় সংখ্যা ছিল। যদি 10টা সংখ্যার গুণফল যদি বিজোড় হয়, তাহলে 10টা সংখ্যাই বিজোড়। ব্যাপারটা বুঝেন? যদি 100টা সংখ্যার যদি গুণফল যদি বিজোড় হয়, তাহলে কিন্তু 100টা সংখ্যাই বিজোড় ছিল। কারণ যে কোনো একটা সংখ্যা যদি জোড় হয়ে যেত, তাহলে আমার গুণফল হয়ে যেত জোড়। বুঝতে পেরেছেন আশা করি। তো এই জিনিসগুলো আপনার মাথায় নিতে হবে, এবং এগুলা কোনো সময় আপনি থিওরি হিসেবে মুখস্থ রাখতে যেন না। আপনার জিনিসটাই যে আমি আপনাকে সংখ্যা দিয়ে বুঝালাম না, আপনি ওরকম সংখ্যা দিয়ে প্র্যাকটিস করার পরে আপনি সূত্র হিসেবে মাথায় রাখেন, তাহলে দেখবেন আপনার মনে থাকবে। তাহলে কি হবে? আপনার মনে থাকবে। তো এবার দেখেন, খুব সিম্পল একটা জিনিস, আপনি যদি 24 আর 12 যোগ করেন, তাহলে হয় 36। আপনি যদি 12 যোগ করেন, তাহলে হয় 24। আপনি যদি 100 যোগ করেন, তাহলে হয় হচ্ছে আমার 100। তার মানে দুইটা যদি জোড় সংখ্যা যদি আপনি যোগ করেন, তাহলে অবশ্যই জোড় হয়। জোড় যদি করেন, তাহলে অবশ্যই সংখ্যা হচ্ছে আমার কি জোড় হবে। এবার যদি আপনি বিজোড় যোগ বিজোড় করেন, যদি আপনি বিজোড় করেন, তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। তাহলে কিন্তু আমি কিন্তু বলতে পারতেছি বিজোড় আর বিজোড় যোগ করলে কি হয়, বিজোড় আর বিজোড় যোগ করলে জোড় হয়। তাহলে কিভাবে? আপনি যে কোনো একটা বিজোড় সংখ্যা নেন, ধরেন 13 নিছেন আর 11 নিছেন, তাহলে যোগ করলে হয় 24। আপনি 7 নিছেন আর 9 নিছেন, যোগ করলে হয় 16। আপনি 23 নিছেন আর 17 নিছেন, যোগ করলে হয় কত? 40। যে কোনো বিজোড় যদি যোগ করেন, তাহলে কিন্তু জোড় হয়। এবার জোড় আর বিজোড় যদি যোগ করেন, তাহলে কিন্তু আবার বিজোড় হবে। তাহলে জোড় আর বিজোড় যদি যোগ করেন, তাহলে আমার কি হবে? বিজোড় হবে। তাহলে আপনি যদি জোড় যোগ যদি বিজোড় করেন, তাহলে কি হবে? আমার জোড় আর বিজোড় যদি আপনি যোগ করেন, তাহলে দেখবেন বিজোড়। তো এই জিনিসগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, এবং এগুলা খুব সিম্পল ওয়েতে আপনার জিনিসটা হচ্ছে বেসিক। তো হ্যাঁ, ঠিকই। তো সবচেয়ে যেটা এখান থেকে যদি বলতে পারেন যে সবচাইতে মানে যেটা মানুষের ভুল হইতে পারে, যা মাথা থেকে ছুটে যেতে পারে, সেটা হচ্ছে এইটা, যে যদি অনেকগুলা সংখ্যার গুণফল যদি বিজোড় হয়, তার মানে ওই অনেকগুলা প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে একটা বিজোড় সংখ্যা। যেমন ধরেন একটা প্রশ্ন করতেছে, 3টি পূর্ণ সংখ্যার গুণফল, 3টি পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে আমার কি বিজোড়। কি বলতেছে? 3টি পূর্ণ সংখ্যার গুণফল যদি বিজোড় হয়, গুণফল যদি কি হয়? বিজোড় হয়, তাহলে উক্ত 3টি পূর্ণ সংখ্যা ঠিক কতটা বিজোড় হবে? দেখেন, শিক্ষক নিবন্ধনে আসছিল যে কি বলতেছে, 3টা পূর্ণ সংখ্যা, মানে 3টা পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে বিজোড়। তো আপনাকে কি বলছি, যদি 3টা হোক বা 10টা হোক বা 1000টা হোক, যতগুলো সংখ্যা হোক না কেন, গুণফল যদি বিজোড় হয়, তার মানে প্রত্যেকটি সংখ্যাই ছিল বিজোড়। তার মানে অবশ্যই আনসার হবে 3টা সংখ্যাই হচ্ছে আমার বিজোড়। তাহলে কি হবে? তাহলে আনসার হবে 3টা সংখ্যাই হচ্ছে আমার কি বিজোড় সংখ্যা ছিল। এইটা হচ্ছে আপনাকে মাথায় নিতে হবে, 3টা সংখ্যাই হচ্ছে কি ছিল? বিজোড় সংখ্যা ছিল। তাহলে আজকের ক্লাসটা আপনাদের বেসিক ক্লাস এতটুকুই পর্যন্ত থাকবে। আজকের ক্লাসে আমরা কি কি দেখলাম? আজকের ক্লাসে আমরা দেখলাম হচ্ছে, প্রথমে যেটা আমরা দেখলাম, আজকের প্রথমে ক্লাসে আমরা যেটা দেখেছি, যে আমরা অঙ্ক এবং সংখ্যা এবং অঙ্কর মধ্যে কিন্তু আমরা দেখেছি সার্থক অঙ্ক কয়টি এবং সার্থক অঙ্ক কেন বলা হয়। তারপরে আরেকটা যেটা শূন্য হচ্ছে আমার কি সাহায্যকারী অঙ্ক বা অভাব জ্ঞাপক অঙ্ক কেন বলা হচ্ছে, এবং আমাদের যে এই যে স্থানীয় মানে
কেন হচ্ছে 10 দিয়ে গুণ করে করে আমাদের প্রত্যেকটা আস্তে আস্তে বাম ঘরে আসতেছে 10 দিয়ে, কেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এটা তো হচ্ছে কেন 10 দিয়ে আমরা গুণ করতেছি সেটা আজকের ক্লাস থেকে আমরা জেনেছি। এবং আমরা ছোটবেলায় যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইটা দিয়ে আমরা এক ও নিযুত সমান সমান কত অযুত খুব সহজে আমরা বের করা শিখেছি। এখান থেকে আমরা স্থানীয় মান এবং আমাদের কি অভিহিত মান বা স্বকীয় মানের মধ্যে পার্থক্য, যেটা পরীক্ষায় আসতে দেখা যায়, সেটা আমরা শিখেছি। তারপরে আমরা দেখেছি হচ্ছে আমাদের এখান থেকে স্থানীয় মানেরই প্রশ্ন, এরপরে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, এবং এটা খুবই একটা ইজি একটা টপিক ছিল। এখান থেকে যেটা যে আসে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য বা যোগফল আসতে পারে, তো এরকম আমরা প্রশ্ন দেখেছি। এরপরে লাস্টে আমরা জোড় বিজোড় সম্পর্কে অনেক কিছু আমরা জেনেছি। তো মোটামুটি এই টপিকগুলোতে এগুলার বাইরে আর কিছু আপনাকে জানতে হবে না। আগামী ক্লাসে আমরা যেটা দেখবো, আমরা দুইটি ক্লাস দেখলাম। প্রথম ক্লাসে আমরা দেখেছি বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা। অনেকের কাছে অবাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা যাদের কাছে ক্লিয়ার নাই, তাদেরকে বলবো যে আপনার প্রথম ক্লাসটি করে আসুন। দেখবেন আপনি যে ব্যাকগ্রাউন্ডে হন না কেন, আপনি আর্টস হোক, আপনি কমার্স হোক বা আপনি সায়েন্স হোক, অবশ্যই নতুন কিছু জানতে পারবেন। আপনি সায়েন্সের হলেও আপনি নতুন কিছু জানতে পারবেন আশা রাখি, এবং খুব সহজে বুঝতে পারবেন। প্রথম ক্লাসটা কিন্তু করবেন অবশ্যই। এবং হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে করে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং আগামী ক্লাস থেকে কিন্তু আমরা সংখ্যার মধ্যে পার্টিশনে ঢুকে যাব, যে বাস্তব সংখ্যা আসলে মূলদ, অমূলদ। মূলদের মধ্যে যে আমাদের রয়েছে কি, মূলদের মধ্যে যে আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে, ভগ্নাংশ রয়েছে, আমরা পূর্ণ সংখ্যার যে পার্টটুকু রয়েছে, এই পূর্ণ সংখ্যার পার্টটুকু আগামী ক্লাসে আমরা পড়ার চেষ্টা করব, যতটুকু হয় আর কি। একদম বেসিক প্রত্যেকটা জায়গাতে আমরা পদার্পণ করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। যাদের ক্লাসটি ভালো লেগেছে এবং যারা আসলে উপকৃত হইতে পারবেন এবং মনে হচ্ছে যে ক্লাসটি সকলের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন, যেহেতু আমরা ফ্রিতে বেসিক ক্লাস নিচ্ছি, তাদের কাছে হচ্ছে মানে এইটা হচ্ছে আমার দাবি বলতে পারেন, যে আপনারা ক্লাসটি সকলের কাছে, সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইংলিশ মজার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।